নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সেরা 10। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে লোকসভা ভোটের প্রচার শুরু করে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার কৃষ্ণনগর কেন্দ্রের দলীয় প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে নদিয়ার ধুবিরিয়ার জনসভা থেকে মমতার স্পষ্ট বার্তা, ভোটের আগে ইডি, সিবিআই বা এনআইএ ডাকলে সাড়া দেবেন না। মহুয়া থেকে কেজরিওয়াল ইস্যুতে সরাসরি বিজেপি বিরোধী জেহাদের সুর চড়ালেন তৃণমূল নেত্রী। ভোটের বিজ্ঞপ্তি জারি হয়ে কমিশনের আচরণবিধি লাগু হয়ে গিয়েছে। তা সত্ত্বেও ইডি, আয়কর, সিবিআই এমনকি এনআইএর মতো কেন্দ্রীয় এজেন্সি তৎপর হয়ে উঠেছে। রাজ্যে তৃণমূলের নেতা মন্ত্রীদের তলব করা শুরু হয়েছে। বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে কৃষ্ণনগরের প্রার্থী মহুয়া মৈত্রকে তলব করে ইডি। এদিন মুখ্যমন্ত্রী বলেন, মহুয়ার পাশাপাশি এনআইকে দিয়ে দলের জেলা সংগঠনের কর্তা ব্যক্তিদেরও ডেকে পাঠাচ্ছে। নির্বাচন কমিশনের আচরণবিধি চালু থাকার সময় কিভাবে কেন্দ্রীয় এজেন্সি দলীয় নেতৃত্বকে তলব করেন তা নিয়ে বিজেপিকেই কাঠগড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী। তার সাফ কথা, ভোটে কাজ ফেলে রেখে কেন্দ্রীয় এজেন্সির ডাকে সাড়া দেবেন না। মহুয়া মৈত্রকে ইডি ডেকে পাঠালেও তিনি ভোটের কাজে ব্যস্ততার জন্য যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছিলেন। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আবগারি কেলেঙ্কারি মামলায় গ্রেফতার করেছে ইডি। ভোটের মুখে আপ সুপ্রিমোকে গ্রেফতার আদতে বিজেপির রাজনৈতিক চক্রান্ত বলে মনে করেন মমতা। তাকে জেলে বন্দী করেও বিরোধীদের দমন করা যাবে না বলে পাল্টা চ্যালেঞ্জের সুর চড়িয়েছেন মমতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 400 আসন পাবেন বলে দাবি করেছেন। এদিন নাম না করে প্রধানমন্ত্রীকে বিধে মমতার প্রশ্ন, জয়ের ব্যাপারে এত নিশ্চিত হলে বাংলায় এত ইডি, সিবিআই পাঠাতে হচ্ছে কেনই বা রাজ্যের অফিসারদের বদলি করা হচ্ছে ভোটের মুখে? কৃষ্ণনগর থেকে সন্তু সাহা, কলকাতা টিভি। রাজ্যের দুই বিজেপি প্রার্থীকে ফোন মোদির, পাল্টা তোপ মমতার। গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ খোদ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। একই সঙ্গে আবাস নিয়ে মোদির খোঁজ নেওয়াকে কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচনের আগে রাজ্যের দুই বিজেপি প্রার্থীকে ফোন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৃষ্ণনগরের প্রার্থী রাজমাতা অমৃতা রায় এবং বসিরহাটের প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী রেখা পাত্রকে ফোন করেন মোদী। দুজনকেই দেন ভোকাল টনিক। দলের প্রার্থীদের প্রধানমন্ত্রীর ফোন করা নিয়ে সমালোচনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের। এভাবে ফোন করার বিষয়টি সামনে আনাকে গোপনীয়তা লঙ্ঘন বলে কটাক্ষ মমতার। একই সঙ্গে রেখা পাত্রের লক্ষ্মীর ভান্ডার ও স্বাস্থ্যসাথীর সুবিধাভোগের উল্লেখ করেন তিনি। আবাস যোজনা নিয়েও প্রধানমন্ত্রীর খোঁজ নেওয়াকে কটাক্ষ করেন মমতা। তার প্রশ্ন, 3 বছর খোঁজ না নিয়ে এখন খোঁজ নেওয়ার অর্থ কি? 100 দিনের কাজ এবং আবাস যোজনার বকেয়া টাকা ফেরত দেবে রাজ্য সরকারে, এমন প্রতিশ্রুতি আগেই দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু ভোটের আগে সেই আবাস ও 100 দিন নিয়ে বিজেপির সক্রিয়তা দেখে এদিন কৃষ্ণনগরের মঞ্চ থেকে সরাসরি পাল্টা তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষ্ণনগর থেকে সন্তু সাহা রিপোর্ট, কলকাতা টিভি। যখন জোট জল্পনা তুঙ্গে, ঠিক তখন মমতার মুখে ফের একলা চলো, দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, বাংলা আমার সঙ্গে লড়াই করতে যেও না এবং আমরা জোটবদ্ধ নই, একলা লড়াইয়ের অঙ্গীকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী। এখানে তো জোটই হয়নি, এখানে তো ভোট হয়েছে, ভোট। দুয়ারে লোকসভা ভোট। এ রাজ্যে বিজেপিকে উৎখাত করতে একা লড়াইয়ের অঙ্গীকার তৃণমূলের। বাংলায় কংগ্রেস সিপিএম এর সঙ্গে এক রাস্তায় হাঁটেনি তৃণমূল কংগ্রেস। একাধিকবার একলা লড়াইয়ের বার্তা শোনা গিয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও। তবে জাতীয় স্তরে ইন্ডিয়া জোটের সঙ্গেই রয়েছে ঘাসফুল, এই কথা আবারও স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোট গড়েছেন নিজের হাতে, নামকরণও করেছেন তিনি। তাই দিল্লির দিকে তাকিয়ে ইন্ডিয়া জোটের হাত ধরলেও বাংলায় একলাই লড়বে তৃণমূল। কংগ্রেস সিপিএমকে কড়া বার্তা তৃণমূল সুপ্রিমোর। রাজ্যে কেন বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়াকে কাজে লাগাতে কার্যকরী ভূমিকা নিলেন না মুখ্যমন্ত্রী, প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞ মহল। উত্তর দিয়েছেন মমতাও। অন্যদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারের প্রতিবাদে দিল্লিতে মহাসমাবেশের আয়োজন করেছে ইন্ডিয়া জোট। তৃণমূলের প্রতিনিধি হিসেবে সভায় যোগ দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েন এবং সাগরিকা ঘোষ। জাতীয় স্তরে তৃণমূল জোটে ছিল, আছে, থাকবেও। এই বার্তার পাশাপাশি বঙ্গে যে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে মমতা খড়গহস্ত তা স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কৃষ্ণনগর থেকে সন্তু সাহার রিপোর্ট, কলকাতা টিভি। সিএর বিধি ঘোষিত হয়েছে গত 11ই মার্চ, কিন্তু বিধি ঘোষণার দাবি নিয়ে যে সক্রিয়তা দেখা যাচ্ছিল, বিধি প্রকাশের পর দেখা যাচ্ছে সিএ নিয়ে উৎসাহে যেন ভাটার টান। লোকসভা ভোটের মুখে এই ঘোষণা হয়েছে, কিন্তু বিজেপি নেতাদের নির্বাচনী বক্তৃতায় সিএ তেমন জায়গা পাচ্ছে না। বাংলার 4টি লোকসভা কেন্দ্র আছে যেখানে মতুয়া ভোট নির্ণায়ক শক্তি।
এই কেন্দ্রগুলি হলো রানাঘাট, কৃষ্ণনগর, বনগাঁ এবং বর্ধমান পূর্ব। এর ভেতর বনগাঁ এবং রানাঘাট 2019-এ বিজেপি জয়ী হয়েছিল। বাকি 2 আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস। এছাড়াও আরও বেশ কিছু কেন্দ্রে মতুয়াদের ভোট আছে, তবে তা নির্ধারক শক্তি নয়। সিএএর বিধি প্রকাশের আগে নাগরিকত্ব নিয়ে বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর থেকে শুরু করে তৃণমূলের মতুয়া নেতা নেত্রীরা নিয়মিত এ নিয়ে কথা বলতেন, যা অনেকটাই অদৃশ্য বিধি ঘোষণার পর। এর একটি কারণ, ফর্ম ফিল আপের জন্য যেসব নথির কথা বলা হয়েছে সেটুকু অনেকে জোগাড় করতে পারছে না। কিন্তু সেটা একমাত্র কারণ নয়। তার থেকে বড় কথা হলো একটা সংশয় দেখা দিয়েছে নাগরিকত্ব যারা চান তাদের মনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সংশয়ের কথা বলেছেন। সিএএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে বলেছিলেন, প্রথমে সিএএ, তারপর হবে এনআরসি, এই হবে ক্রোনোলজি। বিধি ঘোষণার পর সেই প্রসঙ্গ নতুন করে ফিরে এসেছে। প্রশ্ন উঠছে, সিএএ কি এনআরসির প্রথম ধাপ? বিজেপি যদি এখন বারবার বলছে দুটির মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু তাতে সংশয় দূর হচ্ছে না। কারণ যে মুহূর্তে একজন সিএএর ভিত্তিতে নাগরিকত্বের জন্য আবেদন করবেন, সেই মুহূর্তে তিনি যে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন এই কথা তাকে মেনে নিতে হবে। এবার যদি তিনি নাগরিকত্ব পেয়ে যান তবে সমস্যা মিটে গেল। কিন্তু যদি তিনি নাগরিকত্ব না পান তখন কি হবে? এই নিয়ে সদ্য প্রকাশিত বিধিতে কিছু লেখা নেই। রবিবার প্রথম পাতায় প্রথম খবরে সিএএ রুলস সাইলেন্ট অন ফ্যাট অফ রিজেক্টেড অ্যাপ্লিকেন্টস শিরোনামে এমনই দাবি করেছে দ্য হিন্দু পত্রিকা। অসমের এনআরসি তালিকা থেকে সেই রাজ্যে বসবাসকারী প্রায় 16 লক্ষ মানুষের নাম বাদ দেওয়া হয়েছিল, যার ভেতর 7 লক্ষ ছিলেন হিন্দু। তারা কোথায় যাবেন, কি করবেন তা নিয়ে সরকারের ভূমিকা মোটেই স্পষ্ট নয়। স্পষ্ট নয় নাম বাদ পড়া মুসলিমরা কোথায় যাবেন, কি করবেন তা নিয়েও। এর ফলে সিএএ নিয়ে সংশয় বেড়েই চলেছে। নাগরিকত্বের জন্য আবেদনের ক্ষেত্রেও উৎসাহে ভাটা পড়েছে। এই সিএএ বিধির উপর স্থগিতাদেশ দেওয়া উচিত কিনা তা নিয়ে শীর্ষ আদালতে শুনানি আগামী 9 এপ্রিল। কলকাতা টিভি। সম্মুখ সমরে মোদি মমতা। 4 এপ্রিল কোচবিহারে প্রাক নির্বাচনী জনসভায় নিশীথ প্রামাণিকের হয়ে প্রচার করবেন নরেন্দ্র মোদী। একই দিনে মাথাভাঙার কর্মী সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে হেভিওয়েট প্রচারে সরগরম উত্তরবঙ্গ। প্রথম দফায় 19 এপ্রিল কোচবিহারে লোকসভা কেন্দ্র নির্বাচন। নির্বাচনী প্রচারে আগামী সপ্তাহে জেলায় হেভিওয়েট নেতা মন্ত্রীরা। এপ্রিলের 4 তারিখ কোচবিহারে মোদী মমতা। কোচবিহারের রাসমেলা ময়দানে জনসভা করবেন নরেন্দ্র মোদী। ওই দিনই মমতা বন্দ্যোপাধ্যায়ের কোচবিহারে কর্মী সভা। কোচবিহার রাসমেলা ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভা করবেন। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা হতেই কোচবিহার রাসমেলা ময়দান পরিদর্শন করেন বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য পরিদর্শক মঙ্গল পাণ্ডে। বিজেপির কোচবিহার জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়, বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব। প্রধানমন্ত্রীর জনসভা নিয়ে কটাক্ষ করেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। একই সঙ্গে কটাক্ষ করেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককেও। উদয়ন জানান, 4 এপ্রিল কোচবিহারের মাথাভাঙায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী কর্মী সভা। একই দিনে একই জেলায় 2 যুযুধান দলের 2 প্রধান। ভোটের ময়দানের সম্মুখ সমরে কে কাকে টেক্কা দেন তা দেখার আগেই প্রচারের ময়দানে জোর টক্কর মোদী মমতার। রাজ্য রাজনীতির নজরে এখন 4 এপ্রিল। কোচবিহার থেকে অনুপম সাহার সঙ্গে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। বসিরহাটে আনকোরা রেখা বনাম অভিজ্ঞ হাজি নুরুল। রেখাকে সামনে রেখে বসিরহাট আসনে জয়ের ছবি স্পষ্ট করতে কোনো কসুর করছে না বিজেপি। এমনকি রেখাকে ফোনও করেছেন খোদ নরেন্দ্র মোদী। কিন্তু সেই সব চেষ্টা খানিকটা হলেও ম্লান হলো হাজি নুরুলের সন্দেশখালীর প্রথম প্রচারে। সন্দেশখালীর অনেক প্রতিবাদী মহিলারাই এদিন সামিল হলেন তৃণমূলের প্রচারে। বসিরহাটের তৃণমূলের হাজি নুরুল ইসলামের বিরুদ্ধে সন্দেশখালীর রেখা পাত্রকে দাঁড় করিয়ে খানিকটা চমকে বাজিমাত করতে চেয়েছিল বিজেপি। রেখার সমর্থনে প্রচারে গলা ফাটিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালীর রেখার মনোবল বাড়াতে ফোন করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এত দূর পর্যন্ত পুরোটা অ্যাডভান্টেজ রেখা মনে হলেও রবিবার হাজি নুরুলের সন্দেশখালীতে প্রথম প্রচারে উল্টো ছবি সামনে এলো। প্রচারে পা মেলালেন সন্দেশখালীর অনেক প্রতিবাদী মুখ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ও তৃণমূলের পতাকা মাথায় মিছিলে সামিল হলেন তারা। তাদের দাবি, আন্দোলনে তারা সবাই ছিলেন। তাদের আন্দোলন তৃণমূলের বিরুদ্ধে ছিল না, বরং যাদের বিরুদ্ধে আন্দোলন তারা এখন জেলে। সন্দেশখালীতে প্রচারের আগে তৃণমূল প্রার্থীর বাড়িতে রণকৌশল বৈঠক করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।
ব্লক নেতৃত্ব, কাউন্সিলর, বিধায়ক সবাই উপস্থিত ছিলেন এই বৈঠকে। উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো এবং বসিরহাটের প্রার্থী হাজী নুরুল ইসলাম। শহর এবং গ্রামে কিভাবে প্রচার হবে, কিভাবে বুথ কমিটি থেকে ভোটের প্রচার হবে তা নিয়ে অঞ্চল ভিত্তিক দায়িত্ব দেওয়া হয় নেতাদের। গঠন করা হয় একটি কমিটিও। বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্বরূপনগরে। গোবিন্দপুর অঞ্চলের বুনরাজপুর বাজার ও দত্তপাড়া বাজারে লাগানো হয় দুটি ব্যানার। বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে নিশানা তৃণমূলের, যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে বিজেপি। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা, দাবি বিজেপির। বসিরহাট থেকে ভক্তি দাস ও সঞ্চিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি। 30 বছর আগে বহরমপুর সেন্ট্রাল জেলে প্রথম আলাপ। অধীর চৌধুরীর চিকিৎসা করেছিলেন ডক্টর নির্মলা সাহা এবং কালক্রমে অধীর চৌধুরীর পরিবারের চিকিৎসকও হয়ে ওঠেন নির্মল। বহরমপুরের রাজনীতির ময়দানে লড়াই সেই দুই সঙ্গীর, রেশারেশি নয়, সৌজন্যের রাজনীতি চাইছেন, এমনটাই জানান নির্মল সাহা। এক বা দুই নয়, অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দীর্ঘ 30 বছরের সম্পর্ক নির্মল সাহার। প্রথমে বহরমপুরে সেন্ট্রাল জেলে অধীর চৌধুরীর চিকিৎসা, পরে অধীরের পারিবারিক চিকিৎসক হয়ে ওঠা। বছরের পর বছর ধরে একে অপরের সঙ্গী অধীর নির্মল। এবার দুজনের সম্পর্ক পেল রাজনীতির রং। লোকসভা নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। তার বিপরীতেই লড়াইয়ে নেমেছেন বিজেপি প্রার্থী নির্মল সাহা। যুযুধান দুই প্রার্থীর ভোট যুদ্ধ জমে উঠেছে বহরমপুর লোকসভায়। বহরমপুর লোকসভার 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত নির্মল সাহা। তাই সকাল থেকে বিকেল বহরমপুর সহ লোকসভার বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী। রবিবার বহরমপুরের মধুপুর বাজার ও বিষ্ণুপুরের বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার সারেন তিনি। প্রচারের ফাঁকেই তুলে ধরেন অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তার সুসম্পর্কের কথা। রেশারেশি নয়, সৌজন্যের রাজনীতি চান তিনি, এমনটাই জানান নির্মল সাহা। রাজনীতির ময়দানে যতই হাড্ডাহাড্ডি লড়াই হোক, ভোট যুদ্ধে যেই জিতুক না কেন, ব্যক্তিগত জীবনে অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চান নির্মল সাহা। বহরমপুর থেকে কল্যাণ চন্দ্রের রিপোর্ট, কলকাতা টিভি। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। সেরা 10 নিয়ে ফিরে এলাম বিরতির পর। কংক্রিটের পাইপ বসিয়ে নদীর স্বাভাবিক গতিপথ আটকে দেদার চলছে বালি চুরি। মাতালহাট এলাকার বুড়া ধরপলা নদীর অবস্থা খানিকটা সেই রকমই। স্থানীয়দের অভিযোগ, দিনের পর দিন ধরে এই নদী বক্ষ থেকেই অবৈধ উপায়ে বালি চুরি করে চলেছে সিন্ডিকেট। তাতে মদত দিচ্ছে বেশ কিছু প্রশাসনিক কর্তারা। দেখুন, বালি মাফিয়াদের লোলুপ দৃষ্টির থেকে রেহাই পায়নি নদী। একেবারে নদীর গতিপথ কংক্রিটের পাইপ দিয়ে বন্ধ করে তার উপর অস্থায়ী ব্রিজ তৈরি করে সেই ব্রিজ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বালি পরিবহনকারী ট্রলি এবং বালি খননকারী জেসিবি। এমনটাই চিত্র দেখা গেল দিনাটা 1 নং ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতের বুড়াধরলা নদীর উপর। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরে বালি মাফিয়ারা এই নদীর গতিপথ অবরুদ্ধ করে সেই নদীর থেকে দেদার বালি তুলছে এবং সেই বালি সাপ্লাই হচ্ছে দিনাটা শহর সংলগ্ন একাধিক এলাকার নতুন ভবন থেকে শুরু করে নতুন বাড়ি নির্মাণের কাজে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করছেন, এইভাবে নদীর গতিপথ অবরুদ্ধ করে বালি তোলা হলে একদিকে যেমন প্রকৃতির ভারসাম্য নষ্ট হবে, ঠিক অপরদিকে বর্ষাকালে নদী তার গতিপথ চেঞ্জ করে নতুন করে ভাঙন শুরু করে দিতে পারে। কাউকে জানিনি এখনো, আমরা তো রাস্তা দিয়ে যাওয়া আসা করির জন্য, এই জন্য আমরা দেখতে পারি এখান থেকে প্রায় 1 বছর থেকে মাটি কাটা হচ্ছে এখানে। এর ফলে তো নদীর গতিপথও এটা বদল হয়ে যাচ্ছে, তাই তো সবাই এটা দেখা উচিত। স্থানীয়রা আরও জানিয়েছেন, দ্রুত বালিচুরি বন্ধ না করা হলে গতিপথ হারাবে প্রবাহমান বুড়া ধরলা নদী। একই সঙ্গে নদী ভাঙন সহ একাধিক সমস্যায় জর্জরিত হবে মাতালহাট এলাকা। যদিও এ বিষয়ে মাতালহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মানবেন্দ্রনাথ রায়ের সাফ বক্তব্য, নদী চুরি এবং নদীর গতিপথ অবরোধের বিষয়ে এখনো পর্যন্ত তার কাছে কেউ অভিযোগ জানায়নি। যদি কেউ অভিযোগ জানান তাহলে তিনি বিষয়টি দেখবেন। অপরদিকে দিনহাটা 1 নম্বর ব্লক রেভিনিউ অফিসার সনদ রায় নদী চুরি এবং বালি চুরির বিষয়টি স্বীকার করে নিয়ে জানান,
এর আগেও ভূমি সংস্কার দফতরের তরফ থেকে একাধিকবার অভিযোগের ভিত্তিতে সেই সব জায়গায় অভিযান চালানো হয়েছিল। বেশ কিছু জেসিবি, ট্রাক্টর, ট্রলি বাজেয়াপ্ত করা হয়েছিল, এফআইআর করা হয়েছিল বেশ কিছু জনের নামেও। তবে তারাও কিন্তু পাল্টা অভিযোগ তুলছে গ্রামবাসীদের দিকে বা স্থানীয়দের দিকে। তাদের অভিযোগ, তারা যখনই কোনো অভিযোগের ভিত্তিতে সেখানে যাচ্ছে, যাওয়ার আগেই বিশেষ কিছু যোগাযোগের ভিত্তিতে সেই বালি মাফিয়ারা কিন্তু সেখান থেকে চম্পট দিচ্ছে। আর এভাবেই কিন্তু দেদারছে চুরি হচ্ছে বালি। দিনাটার থেকে কলকাতা টিভির জন্য রবিউল হোসেনের রিপোর্ট। ফের বাড়ি ভেঙে বিপত্তি। অবৈধ নির্মাণের বলি বছর 50-এর এক মহিলা। বিরাটির শরৎ বসু রোডে নির্মীয়মান বাড়ির এক অংশ ভেঙে পড়ে। একই ছবি চেতলায়। মেয়রের বাড়ির কাছে ভেঙে পড়ে বাড়ির এক অংশ। ক্ষতিগ্রস্ত বাড়ির নিচে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। হতাহতের খবর নেই। এই ইস্যুতে হাতিয়ার করে ময়দানে বিরোধীরা। 17ই মার্চ রবিবার মধ্যরাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মান বহুতল। চাপা পড়ে মৃত্যু হয় 12 জনের। গার্ডেন রিচের দুর্ঘটনায় নড়ে চড়ে বসেছিল প্রশাসন। তড়িঘড়ি অবৈধ নির্মাণ চিহ্নিতকরণে প্রশাসনের তৎপরতা ছিল তুঙ্গে। এরপরেও ফের একই ঘটনার পুনরাবৃত্তি। গার্ডেন রিচ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের বহুতল বিপর্যয়। বিরাটির শরৎ বসু রোডে ভাঙল নির্মীয়মান বিল্ডিং এর একাংশ। চাপা পড়ে মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম কেয়া শর্মা চৌধুরী। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। প্রমোটারের গ্রেফতারির দাবিতে সরব হন স্থানীয়রা। রবিবার গ্রেফতার করা হয় 3 প্রমোটার সহ মোট 6 জনকে। রবিবার ভোরে চেতলায় মেয়রের বাড়ির কাছেই ভেঙে পড়ে একটি বাড়ির 3 তলার কার্নিশ। এলাকা ঢেকে যায় ধুলোয়। ক্ষতিগ্রস্ত নিচে দাঁড়িয়ে থাকা একটি গাড়ি। ঘটনায় হতাহতের খবর নেই। রবিবার সকাল থেকেই বিরাটিতে মৃত কেয়া শর্মা চৌধুরীর বাড়ির সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। সরকারকে কাঠগড়ায় তুলে চলে বিরোধীদের পোস্টারিং। শুভ্রজিৎ চক্রবর্তী ও সুমন শিকদারের রিপোর্ট, কলকাতা টিভি। গ্রামের রাস্তা বেহাল। কাঁচা রাস্তায় যাতায়াত করতে কালঘাম ছোটে গ্রামবাসীরা। এবং ভোটের পর ভোট চলে গেলেও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ প্রশাসন। তাই পাকা রাস্তার দাবিতে পোস্টারে ছয়লাভ নামখানার শিবরামপুর গ্রাম। প্রশাসনের বিরুদ্ধে সরব গ্রামবাসীরা। ভোটের পরে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে তৃণমূল কংগ্রেস। গ্রামের প্রধান রাস্তাই মাটির। ভোট আসে, ভোট যায়, কিন্তু কোনোভাবেই বদলায় না গ্রামের পরিস্থিতি। যত দিন যাচ্ছে খারাপ রাস্তায় দুর্ভোগ বাড়ছে গ্রামবাসীদের। এই আবহে রাস্তার দাবিতে পোস্টারে ছয়লাভ গোটা গ্রাম। লোকসভা নির্বাচনের ঠিক আগেই অভাব অভিযোগ তুলে সরব নামখানার শিবরামপুর গ্রামের বাসিন্দারা। পোস্টারে কোথাও লেখা রাস্তা নেই, চলাচলের বড় সমস্যা। কোথাও আবার লেখা আমরা স্কুলে যেতে পারছি না। আজকে দীর্ঘদিন ধরে আমাদের এই কাঁচা রাস্তা আজও পর্যন্ত রাস্তাঘাট কিছুই হয় না। সামনে এই পিচিং রাস্তার সামনে পঞ্চায়েত থেকে একটু ঢালাই করে দিয়ে আর বাদ বাকিটা তারাই পেন্ডিং করে রেখেছে। কিন্তু আমাদের নেতৃত্বরা আসে, ওরা ভোটের সময় ওরা ওনাদের প্রস্তাব রেখে যায়, বলে যায়, কিন্তু কার্যকারী কোনো হয়নি। আমাদের এখন দাবি রাস্তা চাই। 117 নম্বর জাতীয় সড়ক থেকে নারায়ণতলা খাল পর্যন্ত প্রায় 400 মিটার একটি মাটির রাস্তা রয়েছে। প্রায় 3 বছর আগে এই রাস্তার 100 মিটার ঢালাই করা হলেও এখনো পর্যন্ত প্রায় 300 মিটার রাস্তা কাঁচা হয়ে গিয়েছে। প্রায় 3 বছর আগে এই রাস্তার 100 মিটার ঢালাই করা হলেও এখনো পর্যন্ত প্রায় 300 মিটার রাস্তা কাঁচা রয়ে গিয়েছে। তাই বাধ্য হয়ে মাটির রাস্তা ধরেই যাতায়াত করেন 237 ও 238 নম্বর বুথের প্রায় 200টি পরিবার। বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সমস্যায় পড়ে স্কুলের ছাত্রছাত্রীরা। এছাড়াও গ্রামের কেউ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যেতেও কম ঝক্কি পোহাতে হয় না। স্থানীয়দের অভিযোগ, বারবার বিভিন্ন দফতরে জানিয়েও কোনো সুরাহা হয়নি। পঞ্চায়েত ভোট গেল, বলছে যে হ্যাঁ রাস্তা এই ভোটটা যাক, আমরা রাস্তা করে দেব। আবার লোকসভা ভোট এলো, আবার রাস্তা না, এটা হয়ে যাক রাস্তা। এটা এখন তো চৈত্র মাস চলছে, এরপরে তো বৈশাখ বাদে জ্যৈষ্ঠ মাসে জল পড়বে, রাস্তাটা হবে কখন? যদিও খুব শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস। বর্তমান আপনারা জানেন নির্বাচন ঘোষণা হয়েছে, এমসিসি হয়েছে, মডেল কোড অফ কন্ডাক্ট, এবং নির্বাচন কমিশনের হাতে কিন্তু সমস্ত কিছু ক্ষমতায়ন চলে গেছে। আমরা এটা আশ্বস্ত করছি এবং 100% শিওর করছি যে আফটার ইলেকশন নির্বাচন আমাদের যে এমসিসি বা আমাদের নির্বাচনে যে আমাদের যে বিধিটা আছে সেটা উঠে গেলে অবশ্যই প্রশাসনিক তরফ থেকে ওই রাস্তাটা একদম দ্রুততার সঙ্গে সুসম্পন্ন করা হবে। কবে ভোট মিটবে, কবে রাস্তা সমস্যার সমাধান হবে, সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। নামখানা থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।
সেরা 10 এখন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।